এই যে মন্দিরটা, হ্যাঁ এটা দেখছেন তো? হ্যাঁ, এটা এখন একে আছে। আচ্ছা, 2 3 ওর ওপারে আরো আছে 4। মানে সবগুলো গর্বে হয়ে গেছে, নদী গর্ভেই চলে গেছে। এ কি অবস্থা! মানে এটা আপনি কত বছর আগের কথা বলছেন মোটামুটি? তাও আপনি প্রথম যেটা দেখেছেন মিনিমাম 50 বছর। তাহলে মোটামুটি আপনার ধারণা অনুযায়ী যে হিসাবে নদীর ভাঙন হয়েছে, সমুদ্রে ভাঙন হয়েছে, এই মন্দিরটার কত বছর ধরে থাকবে আপনার আইডিয়া অনুযায়ী মোটামুটি? তাও 3-4 বছর পর্যন্ত থাকে কিনা সেটা দেখুন। কি বলেন, এত পরিমাণে এগোচ্ছে সমুদ্র? ধরে নাও 5 বছর আগে পিছিয়ে যাও, এখানে যে বালির পাহাড় ছিল সেই বালির পাহাড় নেই। সরকারি এমন প্ল্যান তৈরি করছে, সেই প্ল্যানগুলো ঠিকছে না। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, যে কথাটা আমরা জানি, কিন্তু এই কথাটা যে কতটা দিন আর প্রযোজ্য থাকবে আমার জানা নেই। কারণ গঙ্গাসাগর যদি এইভাবে ভাঙন শুরু হয়, তাহলে আমরা গঙ্গাসাগরে আসলে যেন গঙ্গাসাগর রিপ্রেজেন্ট করে আমার পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে। আমি যতবারই দেশের বাইরে যাই বা দেশের মধ্যে থাকি বিভিন্ন জায়গায়, যখন বলি আমি কোনখান থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, তখন একটাই কথা সবার মাথায়, গঙ্গাসাগর থেকে। সেই গঙ্গাসাগর যখন রিপ্রেজেন্ট করে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলকে ম্যাক্সিমামটায়, সেখানে আমরা কি গঙ্গাসাগরে বাঁচাতে পারবো না? ট্রেন নাম্বার 34720 ঘড়ি কাটায় বাজে এখন 7:01, চলে এসেছে আমরা শিয়ালদা স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্মে। কারণ আমরা যাচ্ছি কথা এখন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, কারণ সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তার জন্য আমরা এই ট্রেনে করে পৌঁছে যাবো একদম কাকদ্বীপ। আর এই ট্রেন ছাড়ার টাইম হলো সকালে 7:14। সিটটু পেয়ে গেছি। ব্যাপার যেটা হলো, এই ট্রেনের নাম হলো লক্ষ্মীকান্তপুর, যেটা 7:14 সময় ছাড়বে শিয়ালদা থেকে, দেখ লক্ষ্মীকান্তপুর। এবার লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ হল্ট করে আবার লক্ষ্মীকান্তপুর থেকে চলে যাবে নামখানা। তোমরা যদি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে দেখো, তাহলে কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেন পাবে না নামখানা যাওয়ার শিয়ালদা থেকে, সেগুলোর সংখ্যা খুব কম। তোমরা সার্চ করবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, তাহলে কিন্তু 7:14 সময় ট্রেন দেখতে পাবে, আদারওয়াইজ দেখতে পাবে না। তো এটা মাইন্ডেড, ওকে। আর ট্রেনে যথেষ্ট ভিড় হয়, চেষ্টা করবে একদম সামনের দিকে আসার, তাহলে অনেক ফাঁকা পাবে, যেমন আমরা সিট পেলাম। শিয়ালদাও নয়, হাওড়া দিয়ে শুরু করেছিলাম আমার সেই মেমোরেবল জার্নি, আমাদের গঙ্গা নদীর উৎস খোঁজার জন্য, অর্থাৎ গোমুখ তপবন আর হলো সাথোপান। কারণ সাথোপান দিয়ে অলকানন্দা আর গোমুখ দিয়ে আমাদের ভাগীরথী, দুটো মিলনের পরে তৈরি হয়েছিল ভাগীরথী, আর অলকানন্দা কী হয়েছিল, গঙ্গা। আর আজ আমরা যাচ্ছি গঙ্গা নদী মিলনস্থল, অর্থাৎ বঙ্গোপসাগর, গঙ্গোসাগরে। প্রায় 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি কাকদ্বীপে। তোমরা যদি চাও, তোমরা কিন্তু ডাইরেক্ট নামখানা দিয়ে যেতে পারো গঙ্গাসাগর, তার জন্য গেলাম না, কারণ কাকদ্বীপ থেকে নিয়ারেস্ট পড়ে। আর কাকদ্বীপ থেকে আমরা কোন বোট ঘাটে যাবো সেটা লক নম্বর 8, আর তার জন্য আমাদের আবার টোটো বা অটো ধরতে হবে। এইটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন নামাবে তোমাদের, নিচে নেমে এর তলা দিয়ে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে। ঘড়ি কাটায় বাজে এখন 10:31, চলে এসেছি আমরা লট নম্বর 8-এর সামনে, যে বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, সেখানে। ভাড়া নিয়েছে 20 টাকা করে, আর ট্রেন ভাড়া নিয়েছে 25 টাকা। আমাদের কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে টোটো যেখানে নামবে তার ডিস্টেন্স মোটামুটি ওই 5.8 কিলোমিটার মতো। আমরা অনেকে চাও যে বাসে করে আসবো, তাদের জন্য ধর্মতলা বা এসপ্লানেড থেকে ডাইরেক্ট বাস চলে, সেক্ষেত্রে 180 টাকা করে নেয় সামথিং, জানি না ঠিক, দেখে নিও। আর সেই বাস কিন্তু এখানে এসেই নামাবে,
এখান থেকে নেমে তোমরা আবার লট নাম্বার 8-এর জন্য যেতে পারো। এটা হলো লট নাম্বার 8-এর কথা। কেমন? তোমরা যারা যারা নামখানায় নামবে, নামখানা থেকে যে ঘাট যাবে সেটা বেনুবন ঘাট, আর আমরা লট নাম্বার 8 থেকে যাব হলো কচুবেড়িয়া ঘাট। বুঝতে পারলে? এছাড়া তো অনেক রকম রাস্তা, ডায়মন্ড হারবার দিয়েও যাওয়া যায়, বাই ক্রুজ করে, অনেক উপায় এখন হয়ে গেছে। আর এই হলো সামনে জেটি ঘাট, এখন থেকেই যথেষ্ট ভিড়। দেখো এই এখন বাজে ঘড়ি ঘাটে 10:35, লাইন দেখতে পাচ্ছ? এখনই এত ভিড়, মানে সেই সময় কেমন হতে পারে। কি অবস্থা! ও মাই গড! যাতে ভিড় না হয় তার জন্য আমি সোমবারে এলাম, তাও ভিড় এত, কিছু করার নেই। আচ্ছা, এখানকে টিকিট কাউন্টার থেকে লোক এসে টিকিট দিয়ে যাবে। হ্যাঁ, আর টিকিট নিল মাত্র 9 টাকা। বেশি সময় লাগলো না কিন্তু ঈশ্বরের কৃপায় 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তাতে হয়ে গেছে। আর সামনে বড় বড় জেটি। চলো। সমস্যা কি জানো, গঙ্গাসাগরে যাওয়ার, এখানে নদী তো বেশি গভীর না, অতএব খুব সমস্যা হয়। জোয়ার না হলে ছাড়তে পারবে না, প্রচুর চওড়া নদী তো। আরেকটা সমস্যা, কুয়াশা থাকলে আবার। ওই দেখো, এগুলো খেয়ে বাজ পড়ে আই থিঙ্ক। প্রচুর লোক যাচ্ছেন, প্রচুর লোক। দেখো শুধু, মিনিমাম এখানে 1000 জন তো হবে, কম করে হলো। দাদা টুপি কত দাদা? 50 টাকা করে টুপি। না, আমাদের জেটি ছেড়ে দিল কিন্তু লট নাম্বার 8 ঘাট থেকে। এগুলোকে কি বলে? এলসিডি। মোটামুটি কতজন একসঙ্গে যেতে পারে মোটামুটি? তাও 4000। সত্যি বিশাল ক্যাপাসিটি তাহলে। হ্যাঁ, এখন এটা মোটামুটি পার ডে কেমন টাইমিং কেমন যাওয়ার? সকাল কখন ছাড়ছে এটা এমন টাইমিং আছে কি? টাইমিং নেই। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানো, এখানে কোনো রকম আওয়াজ হচ্ছে না, পুরো সাইলেন্টলি আমরা হুগলি নদী ক্রস করছি। এখানে তো পিকনিক চলছে, পিকনিক। প্রচুর রোদ, মানে তাকানো যাচ্ছে না উপরের দিকে। একদিক থেকে ভালো, কিন্তু এখানে শুধু বাঙালি নয়, প্রচুর অবাঙালি লোক এসছে, কিন্তু ভালো লাগছে। আর এবছরও কিন্তু অতিরিক্ত বেশি ভিড় হয় না, কারণ এবছরে তো মহাকুম্ভ হবে, সেহেতু ভিড়টা অনেক কম হবে আশা করি গঙ্গাসাগরে এবারে। কত করে বলছে? 120 টাকা কিলো? 150 টাকা কিলো। 150 টাকা কিলো বাবা, এরকম ব্যাপার। ব্রিজ এমনি মোটামুটি কত বছর? সাদা পলি পেপারটা দেওয়া আছে, ওইছে যে। হ্যাঁ, তুলবে যা কঙ্কাল দেখা যাচ্ছে। কঙ্কাল দেখা যাচ্ছে? এত বাজে অবস্থা এখন সাগরে। চারধার এইরকম করার দরকার, এইরকম করলে তবে টিকবে, তবে আমার সাগর টিকবে। আচ্ছা, আর ব্রিজের ব্যাপারটা কতদূর কি? এই চারধার করতে গেলে এখন 5000-6000 কোটির আরো বেশি লাগবে। না, ব্রিজ যেটা বলে, ব্রিজের সাংশনের কত বছরের মধ্যে হওয়ার চান্স আছে? ব্রিজের ব্যাপারটা কত বছর চান্স আছে? 5 বছর তো করেছে, 4 বছরের মধ্যে কমপ্লিট করবে বলেছে, স্যাংশন হয়ে গেছে। আচ্ছা, সাগরের বাসিন্দা আপনারা? না না, আমরা উপরের বাসিন্দা। আচ্ছা, আপনারা সাগরের বাসিন্দা? না, আমি নামখানা। ওই এই তো ওই সিধাই। আচ্ছা আচ্ছা, একই বিধান স্যার। একই। কত উপর থেকে তুলে আনছে, ওই উঠতে 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 মন্দির থাকবে।
আবার অন্য জায়গায় ট্রান্সফার। মানে মন্দির প্রায় কাছাকাছি এসে গেছে সমুদ্রে, চলে এসেছে। মিলন তীর্থ গঙ্গাসাগর নদী পথে মোটামুটি 8 কিলোমিটার পথ আসার পর এসে গেছে আমরা সাগরে কচুবিড়িয়া ঘাটে। আর পিছনে এবারে জনজোয়ার আসবে, তার আগে পালাতে হবে। সময় লেগেছে মোটামুটি ধরো আধা ঘন্টার মতো। ঠিক আছে, চলো, ওয়েলকাম টু গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এদিকে যারা রিটার্ন করবে তাদের জন্য দেখো লাইন, যথেষ্ট লাইন এখন থেকে। এই কচুবিড়িয়া ঘাট থেকে কপিলমণি আশ্রম কিন্তু প্রায় 29 কিলোমিটার, অনেকটা কিন্তু, এটা মাথায় রেখো। টোটো এখানে যাবে না বললো, জিজ্ঞাসা করলাম অটো যাবে। তো অটো ভাড়া কত দাদা কপিলমণি আশ্রম? 50 যাবে? আচ্ছা, 50 টাকা করে নেবে। বাস জানি না কত নেবে, বাস হলো সামনে, বাসেই যায়। কি বলো, কমে যাওয়া যায়? ভাই কিতনে, কত করে ভাড়া গঙ্গা? হ্যাঁ হ্যাঁ, এক পার হেড 1400। কজন ধরবে একসাথে? মানে 200 করে পড়ছে, তাই তো? আচ্ছা, দেখো তোমরা জেনে নিও, এত বেশি না কিন্তু আমার মনে হয়। আর সামনে হলো আমাদের বাসের স্ট্যান্ড, এখান থেকে বাস ধরবো। দ্বীপ থেকে আমরা চলে রাখবো সাগর আইল্যান্ডে। সাগর আইল্যান্ডের মাথায় এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ, যেখানে বাসে বসে আছে এখানে। আমরা একদম যাব সাগর আইল্যান্ডের নর্থ থেকে শুরু করে একদম সাউথে। এই হলো আমাদের কপিলমণি আশ্রম, মোটামুটি 30 কিলোমিটার জার্নি। বাজে 12:36। আমরা প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 40 টাকার বিনিময়ে চলে এসেছি একদম কপিলমণি আশ্রম থেকে 1 কিলোমিটার আগে। এখানেই কিন্তু তোমাদের বাসে করে নেওয়ার, শুধু বাস না, টোটো, অটো, মারুতি, যাই হোক, এখানেই সব কিছু নামিয়ে দেবে। কেমন? এখন হলো থাকার ব্যবস্থা করতে হবে, কারণ আজকে আমরা থাকবো। এগুলো আমাদের ভারত সেবা আশ্রম। আমরা চলে এলাম ভারত সেবা আশ্রমে। হ্যাঁ, আজকে আমি একা নই, কারণ আমার সঙ্গে রয়েছে জেঠু। কেদারনাথে গিয়েছিল, নিশ্চয় তোমরা দেখেছো, কারণ একা তো ভারত সেবা আশ্রমে অ্যালাউ করে না। রুম দিয়েছে 300 টাকা করে পার হেড, 150 টাকা করে ভাগে পড়বে। রুম নাম্বার 37। একটাই সমস্যা, এখানে কমন বাথরুম। দেখা যাক 37 নম্বর রুম কোথায়। এই কি রুম, আমি তো ভাবিনি। যাই হোক, রুম থেকে বেরিয়ে গেলাম, কিছু খেতে হবে, কারণ ভারত সেবা আশ্রমে যে প্রসাদ দেয় সেটা সকাল 8টার মধ্যে তোমাদের কুপন কাটতে হয়, মাত্র 40 টাকা নেবে। এখন যেহেতু সম্ভব না, এখন সামনে প্রচুর হোটেল আছে, সেখানে খাওয়া যাওয়া যাক। আশ্রমে একদম পাশে রয়েছে এই হোটেলটা, যেখান থেকে দুপুরে লাঞ্চ করলাম। নিয়েছে 60 টাকা, সবজি, ভাত, ডাল এবং সাথে রয়েছে চাটনি। ভালো ছিল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, রুমের জন্য চাদর সমস্ত কিছু এখান থেকে নিতে পারবে তোমরা, ঠিক আছে, ওই কুপনটা দেখানোর পর। আর এই হলো তোমাদের বাথরুমের কন্ডিশন। ঘড়ি কাটাই বাজে এখন 3:05। আমাদের ভারত সেবা আশ্রম থেকে মাত্র 300 থেকে 400 মিটার দূরেই রয়েছে আমাদের কপিলমণি আশ্রম। চলো আগে দর্শন করে আসি কপিলমণির আশ্রমে গিয়ে, দেন সমস্ত কথা আলোচনা হচ্ছে। 2025 সালের তোমাদের এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব কতটা। প্রবেশ করার আগেই 2 সাইডে পড়বে, সেখানে নাগা সন্ন্যাসীরা থাকে। আর নাগা সন্ন্যাসীরা দেখলেই আমার চ্যানেলে কপিরাইট পড়বে, কারণ তার নিউড অবস্থায় রয়েছে, অত দেখাতে পারবো না। তোমরা নিজেরা এসো, আশীর্বাদ নিও, কেমন? আর সামনে চলে এসেছে আমাদের সেই কপিলমণি আশ্রম।
এই মুহূর্তে আমাদের কপিলমুনি আশ্রম বন্ধ রয়েছে ঠিকই, বাট কপিলমুনি আশ্রমের পাশে রয়েছে একটা আশ্রম, সেটা হলো যে অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্মাণী আখড়া হনুমানগড়ি অযোধ্যা কপিলমুনি মন্দির গঙ্গাসাগর শাখা। এখানে কিন্তু তোমরা খুবই নমিনাল টাকা থাকতে পারবে। আমরা যেমন গঙ্গাসাগরে মানে বার্ষিক বাস টাইম 300 টাকা দিতে হয়েছিল পার রুম, এখানে কিন্তু আরও কম। চলো জিজ্ঞাসা করে আসি। অনেকটা বড় জায়গা দূরে আছে, এখানে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট বাথরুম নেই, সেগুলো পরপর এই দিকে রয়েছে। আমি আগেও এসেছি, এখানে রয়েছে। আর এরকম একতলা ঘর পাওয়া যাবে অনেকটা। থাকার জন্য কি ব্যবস্থা এখানে? মেঝেতে শুতে হয়, পায়খানা বাথরুম সব কমন থাকে। আচ্ছা, গদি থাকে। ক্রাইটেরিয়া কি এখানে আসার জন্য বুকের প্রসেসিং? বুক হয় না, এখানে এলে রুম খালি থাকলে পাওয়া যায়। আচ্ছা, কেমন কি অ্যামাউন্ট? অ্যামাউন্ট নেই, ডোনেশন, নিজের ব্যাপারে ডোনেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারলে এরকম থাকার জায়গা রয়েছে, নিচে গদি পাতিয়ে পেটে দেবে, সেখানে তোমরা থাকবে। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কপিলমুনি আশ্রমের ঠিক সামনেই ডান দিকে রয়েছে আমাদের পবিত্র কপিলমুনি সরোবর, সেখানে তোমরা স্নানও করতে পারো। কপিলমুনি সরোবর ক্রস করেই আমাদের দুটো ভবন পড়বে, সেখানে তোমরা পুজো সামগ্রী সমস্ত কিছু কিনতে পারবে। এছাড়া এখানে সুন্দর সুন্দর যে স্ট্যাচু রয়েছে সেগুলো সত্যি মনকে মুগ্ধ করবে। যেমন পিছনে রয়েছে শঙ্খ, এই পাশে আমাদের কপিলমুনির স্ট্যাচু, সামনে রয়েছে আমার মহাদেব, দেখবে তো নাকি? পিছনে যে মহাদেবের স্ট্যাচু রয়েছে, এই মহাদেবের স্ট্যাচু রাখার কারণ রয়েছে কিন্তু, কারণ মহাদেবের মাথা জটা থেকেই কার উৎপত্তি হয়েছে আমাদের মা গঙ্গার, আর সেই গঙ্গার এই গঙ্গাসাগরেই হচ্ছে তার মিলনস্থল। অবশ্যই তার মাহাত্ম্য তো অনেক বেশি না, এর অনেক অনেক গল্প রয়েছে। আমার খুব অবাক লাগে, আমি এই গঙ্গাসাগর এসে আমি সার্চ করলাম ইউটিউবে গঙ্গাসাগর প্রস্তুতি পর্ব বা 2025, মিনিমাম কম করে হলো 25 থেকে 30টা ভিডিও চলে এলো। প্রত্যেকটা ভিডিও মোটামুটি দেখেছি, আমি বলবো না দেখিনি, একদম দেখেছি, কিন্তু কোনো ভিডিওতে জানি না, ভুল হতে পারি, বাট ম্যাক্সিমাম যেগুলো আমি দেখেছি একটা ভিডিওতে এই যে গঙ্গাসাগর কেন আমাদের সনাতনীদের জন্য এত মাহাত্ম্য বেশি, এটা জানা দরকার না? আমি রিকোয়েস্ট করবো অ্যাজ এ রেসপন্সিবল ইউটিউবার হিসেবে, যদি যে কোনো ধার্মিক জায়গা যদি ভিডিও করো, সেই ধার্মিক জায়গা কি ইম্পর্টেন্স সেটা একবার জানিও। সবাই দেখাবে বাড়িঘর কী আছে, প্রত্যেকটা জিনিস দেখাবে, বাট আমরা কেন আসবো গঙ্গাসাগরে? শুধু স্নান করতে আসবো? স্নান কেনই বা করতে আসবো এটাও তো জানানো দরকার, তাহলেই তো মানুষ আসবে বেশি করে। কেমিক্যালের কাজ মানে এই যে হোগলা ঘরগুলো হবে যাতে আগুন না লাগে, তার জন্যে হোগলার যে কেমিক্যাল তৈরি করে এতে কেমিক্যাল ফেলা হয়, ভালো আছো? আচ্ছা, এখন ফেলে সেই কেমিক্যালগুলো মিলানো হবে, ওই মিলাচ্ছে লেবাররা সব কাজ করছে। আচ্ছা, এই যাতে আগুন যাতে না ধরে কোনো জায়গায়, তাই তো? আচ্ছা, এগুলো প্রত্যেকটা টেন্টে দেওয়া হবে হোগলার যতগুলো? হোগলার যত এখানে সব হোগলা এখানে আনা হবে। আচ্ছা, এখানে চুবানো হবে। বাহ, এখান থেকে চুবিয়ে এখান থেকে তুলে নিয়ে ঘর করা হবে। আচ্ছা, তাই নাকি? সেই মানে আমাদের জানা কি দিয়েছে তো মাটি নিয়ে যাচ্ছে। 2 বছর আগে আমি এখানে এসেছিলাম, খুবই অবাক হয়ে গেলাম। 2 বছর আগে যখন এসেছিলাম না, ওই মন্দির থেকে সমুদ্রে আসতে মুঠের পা ব্যথা হয়ে যেত হিসাব মতো, বাট এখন এত তাড়াতাড়ি এসে গেছে। এখানে জেসিবির দ্বারা মাটি তুলে তুলে উপরে উঁচু করছে, আর এখানে কিন্তু অলরেডি একটা এদিকে প্রত্যেকটা কিছু কাঠামো শুরু হয়ে গেছে, অলরেডি কমপ্লিটও হয়ে গেছে, এবার শুধু উপরে দেয়া বাকি আছে। দাদা, কাজকর্মে কতদূর বাকি আর মোটামুটি?
অনেকটা বাকি আছে এখনো। এগুলো সব কি হোগলার পাতা দিয়ে করা হবে? এগুলো ঠিক বলতে পারছি না। আচ্ছা, আর এগুলো কোনখান থেকে আছে সমস্ত কিছু? এটা আসছে আপনার লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, মেইনলি কি হবে এগুলো? এগুলো নিচে শোয়ার জন্য ব্যবস্থা করা হবে। জোর কদমে কাজ চলছে কিন্তু। আর এদিকে 1 2 3 4 তে জেসিবি দ্বারা নিচু জায়গাতে মাটি তুলে তুলে অনেকটা উপরে করা হয়েছে, এবং সাইড বরাবর দেখো এই ধার বরাবর যদি কাছে যাই আমি, বস্তা দিয়ে এখানে উঁচু করছে। এখানে বস্তা দিয়ে দিয়ে। নমস্কার, ভালো আছেন তো? আচ্ছা, এই এত পরিমাণে ভাঙছেন, এর কোনো উপায়? কি হবে আর, নদীর কাছে কি আর কিছু থেকে? আচ্ছা, সে তো অবশ্যই। এতে কী দেওয়া হচ্ছে এখন এগুলোর মধ্যে? মাটি দেওয়া হচ্ছে বস্তাতে পরে, আচ্ছা, ভরে দেওয়া হচ্ছে বাঁধ হিসাবে, তাই তো? হ্যাঁ, বাঁধ হিসাবে। বাইরে দেখছেন হ্যাঁ, বল্লা পুঁতে এগুলোকে আচ্ছা, আটকে দিয়ে এটা দেওয়া হচ্ছে। তবে কাজ হবে কি এতে, কি মনে হয় যদি না, জোরে কিছু হয়? কাজ কিচ্ছু হবে না। আচ্ছা, এর সামথিং এখনই হচ্ছে, যেটুকু থাকার তাই ততটুকুই থাকবে। আচ্ছা, এই যা সাগর মেলা চলে যাবে এও ভেসে যাবে। এও ভেসে যাবে। হ্যাঁ। আচ্ছা, আপনার কি লোকালি লোক না বাইরে থেকে এসেছেন? না, আমরা একটু দূরের লোক। আচ্ছা, এই এলাকার নয়, এখান থেকে এই আমাদের সাগর এতে থানার মৃত্যুনগর এলাকার লোক। আচ্ছা, বলছি যে আমরা তো সবাই 2 বছর আসছি ধরুন, মানে একদম বাচ্চা বলতে পারি। তা আগে কত দূর ছিল এটা পুরো? বহু দূরে। বহু দূরে ছিল? হ্যাঁ, বহু দূরে। এদিক থেকে আমার দেখা 3টে মন্দির ওভার হয়েছে। 3 মানে বুঝলাম না, একটু ঘুরে আসুন এদিকে। আমি বুঝতে পারলাম না, আবার বলুন। এই যে মন্দিরটা, হ্যাঁ, এটা দেখছেন তো? হ্যাঁ, এটা এখন একে আছে। আচ্ছা, 2 3 ওর ওপারে আরো আছে 4। মানে সবগুলো গর্বে হয়ে গেছে, নদী গর্ভেই চলে গেছে। এ কি অবস্থা! মানে এটা আপনি কত বছর আগে কথা বলছেন মোটামুটি? তাও আপনি প্রথম যেটা দেখেছেন? মিনিমাম 50 বছর। তাহলে মোটামুটি আপনার ধারণা অনুযায়ী যে হিসাবে নদীর ভাঙন হয়েছে, সমুদ্রে ভাঙন হয়েছে, এই মন্দিরটার কত বছর ধরে থাকবে আপনার আইডিয়া অনুযায়ী মোটামুটি? তাও 3-4 বছর পর্যন্ত থাকে কিনা সেটা দেখুন। কি বলেন, এত পরিমাণে এগোচ্ছে সমুদ্র? হ্যাঁ, এই যে এটা দেখছেন, ওই যে বল্লাগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, বল্লাগুলো দেখা যাচ্ছে, ওটা ছিল এর আগের বানবাড়ি। মানে আগের বছর ওইখানে ছিল? সিরিয়াসলি? আপনার কি মনে হচ্ছে? না, আমি আগের বছর এসলাম, আমি মনে হচ্ছে খুব কাছে লাগছে, কারণ এই যে রাস্তাটা দেখুন, এইটা আপনার ঢালাই রাস্তা ছিল তো? হ্যাঁ, ঢালাই রাস্তা ছিল। ওটা কিছু আছে কি? না তো। তাহলে ব্যাপার আছে এগুলো বুঝতে হয়। তবে অতটা না হলো আরো কিছুটা দূরে ছিল। তবে এর যদি স্থায়ী কিছু করতে হয় আপনাকে বোল্ডার দিয়ে করতে হবে। বোল্ডার ছাড়া, যেমন দীঘা পুরীতে যেমন বোল্ডার দেওয়া আছে, এগুলো বোল্ডার ছাড়া ঠেকানো যাবে না। স্নান কোথায় করবে আমি তো বুঝতে পারছি না, সবই তো এরকম উঁচু করা হয়েছে। না, আপনি ভুল জায়গায় যাচ্ছেন। স্নান ওই দিকে হবে না? ওই যে জায়গাটা দেখছেন, হ্যাঁ, ওর সাইডে একটা করে ফাঁক আছে। আচ্ছা, মানে জায়গা, মানে কি বলা যায়, ডিস্টেন্স করে খালি করা আছে। আচ্ছা, ফাঁকা আছে, সেই দিক দিয়ে চান করা জায়গা আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আর বেশিরভাগ স্নান হবে ওই দিকে। আচ্ছা, আর হচ্ছে 4-5 আচ্ছা, 4-5-6। আর এগুলো তো সমস্ত পুলিশ ক্যাম্প হবে। এইটা যেমন টিভি ক্যামেরা বসবে এটাতে। আচ্ছা, লোকালদের জন্য, মানে আমাদের সাধারণদের জন্য কোথায় থাকার ব্যবস্থা হচ্ছে? সাধারণদের জন্য ব্যাপারটা হচ্ছে, সর্বসাধারণের জন্য যাত্রী নিবাস ওই সাইডে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে 4-5-6। 4-5-6। হ্যাঁ, এগুলো পুলিশ ব্যারাক হচ্ছে সমস্ত, মানে পুলিশেরা থাকবে এইসব এলাকাতে। ওদিকেও থাকবে। তার মাঝখানে জায়গা তো অনেক সংকোচ হয়ে গেছে, তা সেটা অনেক সমস্যার ব্যাপার। সেটা অনেক কমে গেছে, অনেক জায়গা সংকোচ হয়েছে, গত বছরের থেকে বহু জায়গা সংকোচ হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, যাতে এত দুজন থেকে যায় আর যেন না কমে। না হলে তো ভালো হয়, এই মন্দির থেকে গেলে অনেক ভালো হয়। কিন্তু এ তো মা গঙ্গার যা পরিস্থিতি, আপনি কি দেখছেন যে কিভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। সামনে বছর এইটুকু থাকবে না, ও আবার ওই সাইডে টপকে এতটা জায়গা ভেতরে ঢুকে যাবে। আচ্ছা, আপনি যদি বর্ষাকালে আসেন বুঝতে পারবেন এর মহিমাটা কি আছে। মানে পুরো ডুবে যায় এগুলো? হ্যাঁ। আচ্ছা, বুঝছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আর যদি এর জন্য কিছু ব্যবস্থা করতো, এই বোল্ডার ফোল্ডারের একটা তাহলে এটা একটা দীর্ঘস্থায়ী হতো। আচ্ছা, দেখা যাক, সরকারের কাছে এটা আর্জি।
যেটা আমি সন্দেহ করছিলাম সেটাই হচ্ছে, বললাম না মানে আমি মন্দির থেকে আগে হেঁটে আসলে পা ব্যথা হয়ে যেত সমুদ্রে আসতে গিয়ে, 2 বছর আগের কথা বলছি। এখন মনে হাঁটতেই মানে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। আর আজ ওনার কথাই সেই সন্দেহটা ভাঙলো। দাদু ভালো আছেন? এগুলো কিসের জন্য হচ্ছে? পুলিশ থাকবে। দাদা কি হচ্ছে দাদা এটা? কারেন্ট অফিস। আচ্ছা দেখো, মোটামুটি ছোটোখাটো শহর তৈরি করা হচ্ছে মাত্র 2 দিনের জন্য। 2 দিন না, অনেক দিনের জন্য, বাট মেইন আমাদের মকর সংক্রান্তির জন্য। প্রচুর দেখো, মানে এই হলো মেইন ল্যান্ড। এক্ষুনি আগে জেঠুটা বলে এখানে একটা রাস্তা ছিল, রাস্তা তো খুঁজেই পাচ্ছি না আমি। আমার মনে আছে আমি রাস্তা দিয়ে হেঁটেও ছিলাম। আর এই নিচু জায়গাটা এরকম মাটি এনে এনে ট্রেন করছে, সমান করার চেষ্টা করা হচ্ছে। টোটাল কটা গেট হচ্ছে? মোটামুটি 5টা গেট। এদের 1 নাম্বার, এটা মন্দিরের সামনে দিয়ে 2 নাম্বার, তারপর 3, 4 এগুলো কাদের জন্য? 3, 4 যাত্রীদের জন্য 3, 4 করা হচ্ছে। আর 2 করা হচ্ছে পুলিশ প্রশাসনের জন্য, ভিআইপিদের জন্য করা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। মন্দিরের সামনে দিয়ে যাওয়ার রাস্তা ওটা, যেটা 2 নাম্বার গেট। আমরা যাচ্ছি এখন মন্দির থেকে ডান সাইড, আমার 3 নাম্বারে 4 নাম্বারে, যেটা হলো সর্বসাধারণের জন্য থাকা জায়গা। আর এদিকে তোমরা স্নানও করতে পারো। চলো যাই। আর ওই পাশে হচ্ছে একদম 1 নাম্বার, ওইখানেও চান করতে পারো। কাল সকালে স্নান করব, আজকে স্নান আমরা ভারত সেবাশ্রমে করেছি, একেবারে কাল সকালে করব। মোটামুটি কাজ কতদিন ধরে চলছে? দুর্গাপুজো থেকে কাজ চলছে এতদিন ধরে। আর কত সময় লাগে মোটামুটি উপরে করতে, উঁচু করতে? 25 তারিখ অবধি মানে। আচ্ছা, নমস্কার। কত কিলোমিটার উঁচু করা হচ্ছে মোটামুটি? পুরো প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি উঁচু, এরকম পুরো উঁচু করা হবে, তাই না? আর মাটিগুলো কোনখান থেকে আসছে? সব ভেতর থেকে আসছে। আচ্ছা, মাটির ওই জমি কিনে আচ্ছা আচ্ছা। এই তো অনেক ক্ষয় হচ্ছে না প্রচুর পরিমাণে? হচ্ছে তো, কিছু করার নেই। সাগরের সময় করতে না করলে এই প্যাসেঞ্জার, বাইরের লোক আসলে তারা থাকলে ক্যাম্প করতে হবে, তাদের রক্ষণাবেক্ষণ। সে তো অবশ্যই, জায়গা শর্ট পড়ে গেছে আগে থেকে অনেক। এই প্রত্যেকটা জায়গা কিন্তু ওই বরাবর উঁচু হবে, আর এই বরাবর উঁচু হবে। আর কিছু কিছু জায়গা এই দেখো এরকম ফাঁকা করে দিচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা সোজা গিয়ে স্নান করতে পারবো। কেমন? আর এখানে ভিড়ের সংখ্যা অনেক। দেখতে পাচ্ছ এগুলো সব ফায়ার ব্রিগেডে করা হচ্ছে। আচ্ছা, মানে কাজকর্ম জোর কদমে এগোচ্ছে, তাই তো? আজকে যারা তীর্থযাত্রী আছে ওদের বিশাল স্নানের অসুবিধা হচ্ছে। যেখানে আজকে ধরে নাও 5 বছর আগে পিছিয়ে যাও, এখানে যে বালির পাহাড় ছিল সেই বালির পাহাড় নেই। কিন্তু সরকারি এমন প্ল্যান তৈরি করছে, সেই প্ল্যানগুলো ঠিকছে না। এই যেমনি এই পাইলে ভাঙে করে পাইলে কি আর এই ঝড় বৃষ্টি আটকাবে? আটকাবে না। যাতে পাকাপোক্ত এখানে হয়, যেমন এটা যখন অল ইন্ডিয়ার এখানে মানুষজন আসে। এটা গঙ্গাসাগরের একটা বিশাল নাম আছে, সামনে একটা কপিল মন্দির আছে। বাঁচানো তো খুবই দরকার না? হ্যাঁ, এখানে বাঁচলে এখানে যারা কর্মজীবী করে খায় তাদেরই উপকার হবে, সাগরবাসীর উপকার হবে, যারা তীর্থযাত্রী করতে আসে তাদেরই উপকার হবে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই যে মাহাত্ম্য, সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, না? সবার, আপনার আমার সবার, প্রত্যেকের। তো এবারে তো যা দেখে অবাকের, মাঠ কোথায়? মাঠে মানে মেলা বসবেটা কোথায়? এখানে তো যারা অ্যাকচুয়ালি যারা ভেসেলে 70 টাকা 80 টাকা টিকিট করে যারা আসে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই 10 তারিখ থেকে তারা থাকতে পারে। তারা কী হয়, যারা হকারি করে তারা কিন্তু এসে জায়গাখানা দখল করে নেয়। আচ্ছা, বুঝলেন তো? যারা আমি যে 70 টাকা করে টিকিট কেটে এসেছি এখান থেকে, ওপার থেকে, কিন্তু আমি কিন্তু থাকার জায়গা পাচ্ছি না। আচ্ছা, এবার 5 দিন 7 দিন 8 দিন 10 দিন আগে থেকে যারা হকারিরা যারা ব্যবসা করছে তারা এসে জায়গাগুলো ধরে নিচ্ছে, ওরা ওখান থেকে যাচ্ছে পুরোপুরি। এবার তীর্থ যদি যারা আছে
তারা কিন্তু থাকার জায়গা পাচ্ছে না। সমস্যা একটা, তাই তো? এখানে প্রচুর দোকানকার অলরেডি বসে গেছে, দেখতে পাচ্ছ। চারিদিকে শাক, শঙ্খ, ঝিনুকের জিনিসপত্র। ভালো তো? একদম ভালো আছে। দেখো এই যে দেখতে পাচ্ছ 4 নম্বর গেট বললো, 3 বা 4 যে কোনো একটা হবে, 4ই মনে হচ্ছে। এর দুপাশে এদিকেও হলো এই মাঠ আর এই পাশের মাঠ, এগুলো সর্বসাধারণের জন্য, মানে আমাদের জন্য এই জায়গাগুলো করা হচ্ছে। বড় বড় তাঁবু। আর ওই দূরে হলো আমাদের কপিলমুনি আশ্রম। এদিকে লোহার স্ট্রাকচার হয়েছে, দেখতে পাচ্ছ। সেগুলোর পোশাক পরে দিলে অসুবিধা হবে না। ওইদিকে কাজ চলছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ সবগুলো বাথরুম কিন্তু। নমস্কার দাদা, কেমন আছেন? ঠিক হ্যাঁ। কোনখান থেকে এসছেন? মালদা থেকে। তা এখানে মালদা থেকে এখানে কাজের জন্য এসেছেন তো? কি কি কাজ করছেন আপনারা মোটামুটি? টেন্ট খাটাচ্ছেন, তাই তো? কোন টেন্টগুলো এইগুলো? লোহার টেন্ট আপনারা খাটাচ্ছেন। কবে থেকে কাজ শুরু হয়েছে মোটামুটি? 15 দিন। কোনো কি বলে দিয়েছে নাকি অমুক দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে? 2 তারিখে শেষ করতে হবে, তাই তো? নমস্কার, ভালো আছেন? কোনখান থেকে? আচ্ছা আচ্ছা, খুব ভালো। ঠিকঠাক হয় ভিডিও? তুমি এত কষ্ট করে সেই মহাকালে যাওয়াটা, ওটা তো আমার খুব ভালো লাগে। পাশে থাকবেন তাহলেই হবে। আসলাম, ভালো থাকবেন। দেখো এরা পোর্টেবল স্নানগিরিও তুলে নিয়ে চলে যাচ্ছে। একটু পরে শুরু হবে আমাদের কপিলমুনি আশ্রমের আরতি। আর এখান থেকে এসে আমার পাশে এসে বসলো এই সোনাটা, বুবুর মতনই কিন্তু, তাই না? দেখো আদর খাচ্ছে, দেখছো কেমনভাবে। ঘড়ি কাটায় বাজে 7:23। আমাদের আরতি সম্পন্ন হলো। চলো এবারে রুমের দিকে যাওয়া যাক। আরে নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, আপনাদের দেখে খুবই আনন্দ হলো। আপনার ব্লগ আমরা প্রথম দেখি, আমার ভীষণ পছন্দ হয় আচ্ছা। আপনার ব্লগ। আর আমরা ভাবতে পারিনি যে আপনাকে আমরা এখানে দেখতে পাবো। এটা আমারও সৌভাগ্য যে এখানে এসে আপনার সঙ্গে পরিচয় হলো। আপনার ব্লগে যে আমরাও দেখতে পাবো আমরা নিজেকে, সেটাও আমাদের খুব হার হার গাঙ্গে, ভালো লাগে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। একদম। চলো আবার ভারত সেবাশ্রমে চলে এলাম। আর এখানে কিন্তু আবার 7:30 থেকে শুরু হচ্ছে আমাদের আরতি। ভারত সেবাশ্রম বাঙালিদের মনে একটা আলাদাই জায়গা নিয়ে থাকে।
মানে দফাদার নামটা আমরা দফাদার পদবী দফাদার এটা বলতাম, কিন্তু ওর নাম হচ্ছে আকাশ দফাদার। মানে খুব ভালো লাগছে, মুখটা দেখলে মানে খুব মিষ্টি মিষ্টি লাগে। এতটা ভালোবাসে সত্যি কি আমি পাওয়ার যোগ্য জানি না। যাই হোক, চলো এবার ভারত সেবাশ্রম সংঘের সামনে রয়েছে তিন দিকে 3 রকম গুড় বিক্রি হচ্ছে, খেজুর গুড়। এদিকে ফুচকা বিক্রি হচ্ছে, এদিকে বিক্রি হচ্ছে চপ, মানে এখানে চপ ওখানে চপ, এটা মেলা মেলা টাইপের। চারিপাশের দোকান আছে প্রচুর, দেখতে পাচ্ছ। এখানে তোমরা খেতে পারো, সামনেও খাওয়ার দোকান আছে, এদিকেও খাওয়ার, মানে 3টে দোকানই কিন্তু একদম ভারত সেবা আশ্রমের সামনে রয়েছে। সবজি ভাত, এখানে ডাল ছিল আর আলু ভাজা ছিল। এখানে সিম, বিম, আলু, একটা পাঁচমিশালি তরকারি, আর এখানে করেছে তোমার বাঁধাকপি তরকারি। বিশ্বাস করো ডিনারটা যা হয়েছে না ফাটাফাটে। আমি বাঁধাকপি তরকারি 2বার নিয়েছি, মাত্র 50 টাকা দাম। আমি রিকমেন্ড করছি এই হোটেলে তোমরা আসবে, একদম বলছি কোনখানটা এটা। সেখানে তনুশ্রী হিন্দু হোটেল, এগরোল চাউমিন লেখা আছে এইখানে। আর এটা কিন্তু একদম ভারত সেবাশ্রম, এই যে ভারত সেবাশ্রমে একদম সামনে বরাবর, এটা কিন্তু নামটা মনে রাখবে, ঠিক আছে। দেখো এগুলো সব কিন্তু নৌকা থেকে আসছে দেয়াল করার জন্য। এগুলো কোনখান থেকে আসছে সব? কোলাঘাট থেকে, মানে নৌকায় করে আসতে হয় তো। আচ্ছা, এগুলো কি জিনিসটা? হুগলা পাতে ওই দেয়াল করার জন্য, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর তার আনছে গ্রামটা। দেখো প্রচুর। আর ওই হলো তোমাদের নৌকা যেখান থেকে আনছে। ও, তুইও ভাগিদার? হ্যাঁ, এর সাথে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, যে কথাটা আমরা জানি, কিন্তু এই কথাটা যে কতটা দিন আর প্রযোজ্য থাকবে আমার জানা নেই। কারণ গঙ্গাসাগর যদি এইভাবে ভাঙন শুরু হয়, তাহলে আমরা গঙ্গাসাগরে আসলে যেন গঙ্গাসাগর রিপ্রেজেন্ট করে আমার পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে। আমি যতবারই দেশের বাইরে যাই বা দেশের মধ্যে থাকি বিভিন্ন জায়গায়, যখন বলি আমি কোনখান থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, তখন একটাই কথা সবার মাথায়, গঙ্গাসাগর থেকে। সেই গঙ্গাসাগর যখন রিপ্রেজেন্ট করে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলকে ম্যাক্সিমামটায়, সেখানে আমরা কি গঙ্গাসাগরে বাঁচাতে পারবো না? সাগর যেখানে আমাদের মা গঙ্গা সাগরে এসে মেশে, আর সেই জায়গায় আমার এখন পুণ্যস্নান হয়ে গেল কদিন আগে, প্রায় 20-25 দিন আগে। কারণ 14ই জানুয়ারি সেই মকর সংক্রান্তির দিন তোমরা স্নান যদি করো তাহলে খুবই পুণ্য। সব কিছু বলবো, ঠান্ডা লাগছে, জামা কাপড় পাল্টে নেই। দেন এই গঙ্গাসাগর এবং আমাদের কপিল মুনির আশ্রমে যে মাহাত্ম্য রয়েছে, কেন তোমরা এখানে এসে চান করবে সেটা তোমরা দেখতে পাবে। কেমন স্নান করার পরে তোমাদের কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এখানে ড্রেস চেঞ্জিংয়ে করার জন্য ব্যবস্থা রয়েছে। আর ড্রেস চেঞ্জিংয়ে কত করে নেন আপনারা? কত করে নেন ড্রেস চেঞ্জ করার জন্য? 20 টাকা করে নেন। আচ্ছা, বৈদিক শাস্ত্র অনুযায়ী সত্য যুগে আমাদের শ্রী রামচন্দ্রের 13তম পূর্বপুরুষ ছিলেন রাজা সাগর, এবং এই সাগর রাজা একটি পবিত্র যজ্ঞ করতে, নাম হলো অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞে মোট 100খানা অশ্ব অর্থাৎ ঘোড়াকে বলি দেওয়া হয়। এই অশ্বমেধ যজ্ঞে রাজা সাগর যখন 1, 2, 3 করে টোটাল 99খানা সম্পূর্ণ করে, জাস্ট যখন একটা বাকি ছিল ঘোড়ার, তখন সেই মুহূর্তে দেবরাজ ইন্দ্র ওই একটা ঘোড়া লুকিয়ে রাখে। কারণ দেবরাজ ইন্দ্রই একজন ছিল, তিনি এই সম্পূর্ণ করতে পেরেছিল অশ্বমেধ যজ্ঞ, এবং তার ফলে তিনি দেবরাজ ইন্দ্রে পরিণত হয়। সেই জায়গা যাতে সাগর রাজা না কেড়ে নেয়,
তার জন্যই এই ষড়যন্ত্র রচনা করে আমাদের দেবরাজ ইন্দ্র, এবং সেই অশ্ব এবং সেই ঘোড়া সমগ্র পৃথিবীর মধ্যে এই একটা জায়গায় লুকিয়ে রেখেছিল কপিলমুনির আশ্রমের পাশে। হারিয়ে যাওয়া ঘোড়ার খোঁজে সাগর রাজার 60,000 পুত্র সমগ্র দিকে তারা তল্লাশি চালাতে শুরু করে, এবং অবশেষে তারা সেই ঘোড়াকে খুঁজে পায় এই কপিলমুনির আশ্রমের পাশে। এখন যে কপিলমুনি আশ্রম দেখতে পাচ্ছি এটা বেশি দিন পুরনো নয়, কারণ কপিলমুনির যে মেইন আশ্রম যেটা ছিল সেটা আপাতত সমুদ্র গর্ভের মধ্যে বিলীন হয়ে গেছে। কারণ কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি মাত্র 50 বছরে 3 বার এই গঙ্গাসাগরের ধারে যে কপিলমুনির আশ্রম আছে এটা সমুদ্র গর্ভে দেখে ফেলেছে, মানে বিলীন হয়ে সে দেখতে পেয়েছে। মানে ভাবো সে কবেকার কথা বলছে এখন। ভালো কথা, তারা যখন কপিলমুনির আশ্রমে এসে সেই ঘোড়াকে দেখতে পায় তারা কপিলমুনিকে তিরস্কার করে, কিন্তু কপিলমুনি তো কোনো দোষী ছিল না। কপিলমুনি রেগে গিয়ে তাদের ভস্ম করে দেওয়ার অভিশাপ দেয়। এই কথা শুনে রাজা সাগর ঋষির কাছে গিয়ে করুণায় ভিক্ষা করলেন। ঋষি প্রথমে তার আবেদনের প্রতি কানই দিলেন না, কিন্তু পরে বলেছিলেন যে রাজকুমাররা যদি তাদের ছাই স্বর্গীয় নদী অর্থাৎ গঙ্গার পবিত্র জল দ্বারা ধুয়ে ফেলা হয় তাহলেই তাদের মুক্তি লাভ করবে। 2 প্রজন্ম ধরে আকাশের অঞ্চল থেকে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনার অনেকবার চেষ্টা করা হয়, কিন্তু প্রত্যেকবার প্রচেষ্টায় নিষ্ফল প্রমাণিত হয়েছিল। এই রাজবংশের এক রাজপুত্র অর্থাৎ ভগীরথ দেবতাদের সন্তুষ্ট করেছিলেন এবং ভগবান শিবের সাহায্যে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনেন, এবং তার ফলে তার পূর্বপুরুষদের পাপ ধুয়ে ফেলা হয়েছিল এবং লোকেরাও তাদের পাপ ধুয়ে ফেলার সুযোগ পেয়েছিল। স্নান করে এসে আবার আমাদের কপিলমুনি দর্শন করা হয়ে গেছে। ঘড়ি কাটায় বেজে গেছে এখন 9:30। এখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরোতে হবে, অনেক লেট হবে। চলো, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে এবারে আমরা যাবো কি অন্য রাস্তা দিয়ে বেনুবনের পথে। আমাদের পিঠাই পরোটা দেখো এরকমভাবে এখানে 100 বিক্রি হয়, 100 দাম বলছে 20 টাকা। পিঠাই পরোটা দুর্দান্ত হলো খাওয়া। তোমরা এই যে এই মুখটা এই দোকানটা, ঠিক আছে, সদ্গুরু কপিলানন্দ হিন্দু হোটেল, এখান থেকে খেয়েছি তোমাদের পিঠাই পরোটা। এখানে খেজুরি গুড় পাওয়া যায়, দেখি কেমন পাওয়া যায়। ভালো খেতে না, এই দেখো কিনতে যাবো ভাবলাম, হলো না। এখানে রিভিউ খারাপ বলে দিল, তাহলে হবে না, এখানে বাদ। দেখি সামনে আরেকটা দোকান আছে, আরেক জায়গায় এলাম, এখানে লেখা আছে, চলো দেখি। আচ্ছা চলো, খেজুরি গুড় হবে, দেখো খেয়ে দেখো কেমন লাগে। ভালো, তুমি বলছো বলে নিচ্ছে, কিন্তু ঠকলে তোমাকে হচ্ছে ব্যবস্থা। ওকে, পাটালির দাম 170 টাকা করে কিলো বলছে। দেখো একদম সামনের সামনে কিন্তু খেজুরের রস এখানে প্রিপারেশন হচ্ছে, কিন্তু কোনো পাচ্ছি না, পেলে অনেক দাম বলছে। এখানে কচুবড়িয়া যাওয়ার বাস পেয়ে গেছে, সেই বাসে বেনুবনের আগে 6 নাম্বার গেট করলো, সেখানে নামবো, দেন সেখান থেকে আমরা উঠবো। ছয়ের ঘেরি থেকে আমাদের বেনুবন ফেরিঘাটে ডিস্টেন্স 5 কিলোমিটার। আমরা এখন বেনুবন ঘাটের সামনেই। ভাড়া নিয়ে এলো, টোটো ভাড়া নিয়েছে 25 টাকা, আর আমাদের গঙ্গাসাগর থেকে ওই 6 নাম্বার কি একটা গাড়ি না কি বলে ভুলে গেলাম, সেখানে দিয়েছে ভাড়া, বাস ভাড়া 15 টাকা, মানে 40 টাকায় আমরা বেনুবন ঘাটে চলে এসেছি গঙ্গাসাগর থেকে। কোন কোনো রকম টাইম টেবিলে মেনে হচ্ছে না, সেরকম হচ্ছে না, মানে লোকের বেশ চাপের জন্য। আচ্ছা, লোকের কম থাকলে তখন টাইম টেবিলটা হচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি কতজন থাকলে ছেড়ে দিচ্ছে? 100 জন করে। আচ্ছা, 100 জন করে হলে ছেড়ে দেওয়া হচ্ছে। ভাড়া কত হচ্ছে? নাম করে। আচ্ছা, ঠিক আছে। শুরু হচ্ছে শেষ হচ্ছে কখন? শুরু হচ্ছে 5টা 45 আর শেষ হচ্ছে 4টা 45, মানে বিকেল 4টা 45। 4টা 45। তার অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যতটা সম্ভব যেতে হবে লঞ্চে গিয়ে।
দেখো কে জানে বলো শীতকালে বৃষ্টি হবে, কি অবস্থা। চলো আমি প্রথম প্যাসেঞ্জার। মেলার পর হবে, তারপর যেমন যেটুকুই মেলার পর, আর মেলা উদ্যান। কমেন্ট করে দিও তো এই বেনুবন যে নদীর ধারে অবস্থিত সেই নদীটার নাম কি, মানে এই ছোট নদীটার নাম কি? দারুণ দারুণ দারুণ, মানে বলতে গেলে কচুবেড়িয়া ঘাটের থেকে বেনুবন ঘাটের জার্নিটা কিন্তু খুবই সুন্দর হয়, তার জন্যই বেশি টাকা দিয়েও এটা যেতে পারো, অসুবিধা নেই, সময়ও বেশি লাগবে তোমাদের, বাট দারুণ দারুণ। ভাড়া নিয়েছে 40 টাকা, হয়তো কচুবেড়িয়া ঘাটে ভাড়া মাত্র 9 টাকা, এখানে 40 টাকা ঠিকই, কারণ সময় বেশি লাগবে আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো তোমরা দেখতে পাবে না না কোথাও। বাজে এখন 1:10, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো বেনুবন থেকে আমাদের নামখানা লঞ্চ ঘাটে আসতে। তোমরা এটাও আসতে পারো, এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে নামখানা স্টেশন। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো অথবা টোটো আছে, টোটো করে যেতে পারো। আমরা নামখানা চলে এলাম, ঘড়ি কাটা বাজে 2:05, 3টের সময় ট্রেন। কেন নামখানা এলাম? নামখানা আসলে সুবিধা কি, নামখানা থেকে তোমরা ট্রেনে বসে সিট নিয়ে শিয়ালদা যেতে পারো, 3 থেকে 4 ঘন্টার রাস্তা। জানি না তোমাদের কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর। এই ভিডিওটা কিন্তু রইল গঙ্গাসাগরকে বাঁচানোর জন্য এবং কপিলমুনি আশ্রমকে এই যে ভাঙন হচ্ছে তার থেকে রক্ষা করার জন্য। প্লিজ শেয়ার করো যাতে সরকার কোনো একটা স্টেপ নিতে বাধ্য হয়। ওকে, এখন রাখবো, রেখে এডিট করবো, এডিট করে আপলোড করবো, ট্রেনে উঠলে আর আপলোড করতে পারবো না। সো টাটা।